100 পাতা হোক আর 1000 পাতার হোক, মূলত চারটা জিনিস থাকে। একটা হচ্ছে যে বেশিরভাগ অংশে কোম্পানি যেটা করে, কোম্পানি রিলেটেড ইতিহাসটা সে বর্ণনা করে, যে কোম্পানি কবে গঠিত হয়েছে, কারা এটাতে তৈরি করছে, মানে এটা পারিবারিকভাবে আসছে না মাল্টি ন্যাশনাল কোম্পানি, তার জন্ম কোথায়, গত বছরগুলোতে সে কি কিভাবে কোন কোন প্রোডাক্ট নিয়ে আসছে, এই রিলেটেড জিনিসপাতি পাবো আমরা ম্যাক্সিমাম পাতা, তার মানে 1/3 এটাই পাবেন। কোম্পানির ইতিহাস, কোম্পানি যারা পরিচালনা করে, ম্যানেজমেন্ট কি বলতে চায়, এই রিলেটেড কথাবার্তা পাবেন। তো এইটা কিন্তু আপনার প্রতি বছর পড়ার দরকার হয় না। আপনি যদি যে কোনো একটা কোম্পানি যেটাতে বিনিয়োগ করতেছেন, এটা যদি 1 বছর পড়েন, তাইলে আপনি ওই কোম্পানিটা সম্পর্কে জেনে গেলেন। দ্বিতীয় বছরে আপনার এটা পড়ারও দরকার নেই, আপনি তো জানেন যে কোম্পানিটা কারা তৈরি করছে, কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তার মানে এই অংশটা প্রতিবার পড়ার কোনো কাজ নাই। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আমাদের সামাজিক অবস্থার কারণে প্রতিটা কোম্পানিকে তাদেরকে জানাইতে হয় যে তারা শুধু ব্যবসা তো করতেছে, ব্যবসার পাশাপাশি পরিবেশের জন্য কি করতেছে, সমাজের জন্য কি করতেছে, অর্থনীতির জন্য কি করতেছে। এটা প্রতিটা কোম্পানির অ্যানুয়াল রিপোর্টের মধ্যে থাকা বাধ্যতামূলক। তার মানে সে পরিবেশের জন্য কি কি করলো, পরিবেশ, কারণ আছে যে কিছু দেখবেন যে রড সিমেন্টের কোম্পানি আছে, তারা পরিবেশ দূষণ করে, তো এই দূষণ রোধে তারা কি পদক্ষেপ নিল। এটা ছাড়া বাংলাদেশে যারাই ব্যবসা করে তারা সামাজিক খাতে, যেমন ধরেন যে বিভিন্ন বন্যা হয়, দুর্যোগ হয়, এই খাতে তারা টাকা পয়সা দিছে কিনা, দিলে কত টাকা দিছে, এই রিলেটেড কথাবার্তা থাকে। তার মানে বিনিয়োগকারী হিসাবে আমাদের এই অংশটাও দেখার কিন্তু কাজ নাই। তো মূলত আপনার 50% কিন্তু আপনি যদি কোনো একবার যদি দেখেন, এটার পড়ার কোনো কাজ নাই। বাকি 50%-এর মধ্যে হচ্ছে আমাদের যাবতীয় কাজ। একটা হচ্ছে যে আইনগতভাবে, যেমন ধরেন যে একজন এমপি মন্ত্রী হইলে কি হয়, তারা শপথ বাক্য পড়াইতে হয়, যে আমি শপথ করিতেছি মিথ্যা বলবো না, মিথ্যা বলে এটা করব না সেটা করব না। তো প্রতিটা অ্যানুয়াল রিপোর্টে আমাদের আইনগুলা তাদেরকে বলে যে এইরকম আপনি ডিক্লারেশন দিবেন, যেমন দলিলের পরে আপনি হলফনামা দেন, জমির মালিক আপনি, কারো কাছে বিক্রি করেন নাই, এইরকম আপনি সেখানে হলফনামাগুলা দেন। কেন দেন? এটার মধ্যে চার প্রকারের ব্যক্তি থাকে। এক প্রকার হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টর যারা আছে, তারাও এক প্রকারের কথাবার্তা বলে। কোম্পানিটা যারা পরিচালনা করে, ম্যানেজিং ডাইরেক্টর এক প্রকার বক্তৃতা দেয় যে এই বছরটা আমার এই অবস্থাটা ছিল। এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে যে এই বছরে ব্যবসা করতে গিয়ে তাদের কি সমস্যাটা হয়েছে বা কি সুবিধাটা তারা পাইছে, আগামী দিনে ব্যবসার ঝুঁকিটা কি, আগামী দিনে কি করতে পারবে। এইটা আপনি যদি বুঝতে চান, তাহলে আমরা বলবো যে এইখানে আমাদের আগে এই জিনিসটা একটু বুঝার আমরা চেষ্টা করব। এর আগেও আমরা বলেছি যে একটা কোম্পানি কিভাবে চলে, এইটা একটু বোঝার চেষ্টা করবেন। আপনার আমার কাছে টাকা আছে, আমরা টাকা দেই, টাকা দেওয়ার ফলে আমাদের নাম হয় শেয়ার হোল্ডার বা প্রমোটার বা ইনভেস্টর। আমরা কিছুই জানি না কোম্পানি কিভাবে চলে। তো আমরা কি করি, যারা কোম্পানি সম্পর্কে জানে বুঝে, দেশের আইন কানুন জানে, কোম্পানি চালাইতে পারবে, এরকম ব্যক্তিদেরকে নিয়োগ করি, যাদেরকে আমরা বলি যে ডাইরেক্টর। তো এদের নাম হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টর। তো এদের মধ্য থেকে একজন চেয়ারম্যান আমরা নিযুক্ত করে দেই, প্রয়োজনে ভাইস চেয়ারম্যান নিযুক্ত করি। এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো এই অ্যানুয়াল রিপোর্টে আপনি যে টাকা পয়সাগুলো দিচ্ছেন, তো আপনি বোর্ড অফ ডাইরেক্টরকে জিজ্ঞেস করবেন না যে ভাই 1 বছর যে আপনি ব্যবসাপাতি করলেন, কি করলেন আমার একটু বলেন। ওই বলাটাই বোর্ড অফ ডাইরেক্টর আপনারে বিস্তারিত জানায়, 3 পাতা 4 পাতা 5 পাতায়, যে এই ব্যবসা করতে গিয়ে এই আমার সমস্যা হয়েছে, এই সুবিধা পাইছি, আগামী বছর এই সম্ভাবনা আছে, বিশ্ববাজারে এটা চলতেছে, বাংলাদেশের অর্থনীতি এইরকম। তার মানে ওভারঅল সিনারিওটা এই বোর্ড অফ ডাইরেক্টর আপনাকে জানায়, যারা টাকা পয়সা দিচ্ছে কোম্পানিতে, যারা ইনভেস্ট করছে। এখন এই বোর্ড অফ ডাইরেক্টর কার কাছ থেকে পায়? ওই বোর্ড অফ ডাইরেক্টর ওই যে ম্যানেজিং ডাইরেক্টর আছে, সিইও আছে, সিএফও আছে, এদের কাছ থেকে রিপোর্ট নেয় যে আমাকে, এরা তো দৈনন্দিন ব্যবসাটা পরিচালনা করে। আর বোর্ড অফ ডাইরেক্টর কি করে, তারা মাঝে মধ্যে হয়তো টোটাল বছরে তারা 10 বার 12 বার ম্যাক্সিমাম হয়তো 20 বার তারা একত্রিত হয়। দৈনন্দিন কাজগুলা তো আমাদের ওই যে ম্যানেজিং ডাইরেক্টর সাহেব, সিইও সাহেব আর সিএফও সাহেবে পরিচালনা করেন। তো তারা তাদের মতো করে কি করে, ওই যে প্রতি 3 মাস অন্তর আর্থিক রিপোর্ট তৈরি করছে, যাবতীয় কিছু বোর্ড অফ ডাইরেক্টরের কাছে উপস্থাপন করে। এখন বোর্ড অফ ডাইরেক্টর এরাও যে সবাই পণ্ডিত হবে এমনও তো না। তো এদেরকে যে আমরা 100% কি করে বিশ্বাস করব? তো এই জন্য বোর্ড অফ ডাইরেক্টর থার্ড পার্টি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিয়োগ করে দেয়, যাদেরকে আমরা বলি যে অডিট ফার্ম। এই অডিট ফার্মকে স্বাধীন একটা অডিট ফার্ম নিয়োগ করে, বলে যে ভাই এই আমার যে এমডি সিইও সিএফও 1 বছর কোম্পানি পরিচালনা করছে, আয় ব্যয়ের হিসাব দেখাইছে, এইটা আসলে সঠিক কিনা, তার কাছে এত পরিমাণ যন্ত্র বর্তমানে আছে কিনা, জমিটা আছে কিনা, আপনি একটু আমার অডিট করে দেন।
তো এই অডিট ফার্মরা তখন কি করে, তারা আসে, যাবতীয় কোম্পানি ভিজিট করে, প্রয়োজন হইলে কোথায় কোন সম্পত্তি আছে দেখার চেষ্টা করে, কত টাকা কি আছে, ব্যালেন্স শিট, যাবতীয় যত যত ফাইল দরকার, যে আমি এত বিঘা জমি কিনছি, ঠিক আছে, জমির দলিল দেখান, সবকিছু তারা দেখে। দেখার পর তারা একটা অডিট রিপোর্ট তৈরি করে পৃথকভাবে। ওই রিপোর্টটাও তারাই তখন কি করে, এই বোর্ড অফ ডাইরেক্টরকে দেয়, এই শেয়ার হোল্ডারকে দেয়। তার মানে বছর শেষে আমরা অ্যানুয়াল রিপোর্টে কি পাবো, এই যে আমাদের এমডি, সিইও, সিএফও সাহেব যে রিপোর্ট তৈরি করছে, পাশাপাশি বোর্ড অফ ডাইরেক্টর ওইটা গ্রহণ করে কি মতামত দিছে, এই দুইজনের মতামত আসলে কি সঠিক আছে কিনা, এটা আমরা এই অডিট ফার্মের রিপোর্ট দ্বারা বুঝতে পারবো যে এই দুইজন আপনার টাকা পয়সা দিয়ে যে ব্যবসাপাতি করছে, আসলে কি তারা জুয়া খেলছে না কোম্পানির লস করতেছে। তার মানে একটা অ্যানুয়াল রিপোর্টে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুইজনের রিপোর্ট। একটা হচ্ছে এই অডিট রিপোর্ট, এই অডিটররা কি বলতেছে, যদি ভালো অডিটর হয় তাহলে সে আপনার কোম্পানির বাস্তব অবস্থা তুলে ধরবে যে কোম্পানিটার বর্তমান অবস্থাটা কি। আর এই যে যাদেরকে আপনি বোর্ড অফ ডাইরেক্টর নিযুক্ত করছেন, এরা যদি ভালো হয়, এরা আপনাকে বলবে যে আসলে কোম্পানির ব্যবসাটা কেমন চলছে, ভবিষ্যতে কেমন চলবে। এই দুইটার উপরে কিন্তু আমরা বিনিয়োগটা করি, বা শেয়ার হোল্ডারটা বিনিয়োগ করে, যে ভবিষ্যতে ব্যবসা ভালো করা যাবে, অতীতে যেটা করছি অডিট বলতেছে ভালো করছে। আর এই বাকিদের কন্ট্রোল করার দায়িত্ব হচ্ছে এই যে বোর্ড অফ ডাইরেক্টর আছে, উনি এমডি নিয়োগ করে দেন, উনি নিযুক্ত করেন। তাহলে একটা অ্যানুয়াল রিপোর্টের মূল থিম আপনি বুঝতে পারলেন যে আমার 400 পাতা পড়ার দরকার নাই, আমি এক নম্বরে দেখতে পারবো কি আমার যে বোর্ড অফ ডাইরেক্টর যাদেরকে আমি নিয়োগ করছি, এরা ব্যবসার ভবিষ্যৎ নিয়ে কি বলতেছে, আর অডিট রিপোর্ট কি বলতেছে যে অতীতে যে আমার হিসাব নিকাশটা ঠিক আছে কিনা। এই দুটাই হচ্ছে কাজ। আর ওই অডিট রিপোর্টে আমরা কি পাবো, ওই যে এক বছরে কি পরিমাণ লাভ হইলো আপনার ব্যবসায়, কি পরিমাণ লস হইলো, আর আপনার এই যে যখন থেকে ব্যবসা শুরু করছেন আজ পর্যন্ত কোম্পানির কত টাকা প্রপার্টি আছে, মেশিন আছে, কি কি জিনিসগুলো আছে। আর দিন শেষে কথা হচ্ছে যে আসলে কোম্পানির কাছে নগদ টাকা পয়সা আছে কিনা, না সবকিছু সে বাকিতে বিক্রি করছে, জিনিস কোনটা। এই চারটা যদি আপনি মাথায় নিতে পারেন, অডিট রিপোর্ট আপনার কাছে মাত্র আপনি 2 মিনিটেই বুঝতে পারবেন। একটা অডিট রিপোর্ট আসলে আপনি 3 পাতা দেখেই বলবেন যে হ্যাঁ কোম্পানিতে বিনিয়োগ করবো, না হলে বাদ। তাহলে আশা করি এইটুকু আগে মাথায় নিবেন যে একটা অ্যানুয়াল রিপোর্টে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডাইরেক্টর সাহেব কি বলতেছেন আর অডিটর সাহেব কি বলতেছেন। আর বাকিটা তখন আমরা তো প্রতি 3 মাসেই পাই, কোম্পানি ইপিএস কত হইলো, কোম্পানির ন্যাব কত আছে, এটা তো আপনি বছরে 3বার আপডেটই পান। এখন তারা যে আপডেটটা দিছে ওইটা আসলে বাস্তব কিনা, এটা এই অডিটর সাহেব আপনারে কনফার্ম করবে। এটাই হচ্ছে মূল জিনিস। আশা করি যে একটা অ্যানুয়াল রিপোর্টে আমরা কি পড়ব, এটার মূল জিনিসটা আপনি বুঝতে পারছেন। এটাই হচ্ছে আমাদের কাজের জিনিস। তাহলে 4টা জিনিস কি থাকতেছে, একটা হচ্ছে কোম্পানি তার প্রমোশন করে কিভাবে তৈরি হইলো, কি কি আছে কোম্পানির, আর একটা হচ্ছে পরিবেশ, সমাজ, অর্থনীতির জন্য কোম্পানি কি করতেছে, যেটা আমাদের কোনো কাজের না। মূল কাজের জিনিস হচ্ছে আমাদের ওই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আর যেটার ভিতরে ওই অডিট রিপোর্টটা থাকবে আর বোর্ড অফ ডাইরেক্টরের কথাবার্তাটা থাকবে। এইটাই হচ্ছে আমাদের মূল জিনিস। এখন যাই আমরা তার মধ্যে আর একটু ভিতরে একটু কয়েকটা লাইন দেখার চেষ্টা করি। চেয়ারম্যান সাহেবকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কে চেয়ারম্যান সাহেব, যারা বোর্ড অফ ডাইরেক্টরের মধ্যে যিনি প্রধান কর্তা ব্যক্তি। তো উনি কি করেন, এই অ্যানুয়াল রিপোর্ট যাবতীয় কিছু পাওয়ার পরে আপনার একটা সংক্ষিপ্ত বক্তৃতা দেন যে এই যে আমার কোম্পানিটা, বা আপনি যে আমাদেরকে দায়িত্বটা দিয়েছেন, শেয়ার হোল্ডাররা যে আমাকে কোম্পানি চেয়ারম্যান বানাইছে, আমি আসলে কোম্পানি এই সুবিধা পাইছে, এই অসুবিধা পাইছে, সংক্ষিপ্ত আকারে আপনার একটা অ্যানাউন্সমেন্ট দেয়। এরপরে যাদেরকে আপনি ডাইরেক্টর নিযুক্ত করছেন এদের যাবতীয় পরিচয় থাকে, নাম কি, পিতার নাম কি, শিক্ষাগত যোগ্যতা কি, কোম্পানিতে কতদিন যাবত আছে, যাবতীয় আপনি পরিচিতি পাবেন প্রতিটা কোম্পানিরই। যারাই ডাইরেক্টর হবে এদের পরিচিতি আপনি পাবেন। তো একটা জেনারেল নিয়ম হচ্ছে, নর্মালি যারা শেয়ার হোল্ডার টাকা পয়সা বিনিয়োগ করেন এরা নিজেরা মনোনীত করে দেন। যেমন ধরেন যে আপনি যদি কোনো কোম্পানির 70%-এর মালিক হন, আপনি আপনার পছন্দ মতো যারা ভালো লোক তাদেরকে আপনি নিয়োগ দিবেন। বাকি 30%-এর যিনি মালিক, ধরলাম যে শেয়ার বাজারে আছে, এখন আমি মাত্র 10টা শেয়ারের মালিক, আপনি 20টার। তো আমাদের আইন বলে যে যদি কোনো কোম্পানিতে 15 জন ডাইরেক্টর থাকে তাহলে সেখানে অ্যাটলিস্ট 3 জন এই যে সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য ডাইরেক্টর থাকবে। মানে এই 3 জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হবে। এরা এই যে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করছে এদের স্বার্থটা যাতে সেখানে দেখে। তার মানে ডাইরেক্টর নর্মালি আসে কি, যারা কোম্পানির শেয়ার হোল্ডার এরা মনোনীত করে দেয়,
আর যেটা পাবলিক শেয়ারে চলে যায় এদের জন্য নিয়ম হচ্ছে স্বাধীন ডাইরেক্টর নিয়োগ হয় সেখানে। তো এটা কিছু কিছু কোম্পানি নেয় না, তো না নিলে তাদের উপর জরিমানা আরোপ হয়। একই রকম ভাবে এই যে যিনি ম্যানেজিং ডাইরেক্টর থাকলেন উনিও প্রতিটা অ্যানুয়াল রিপোর্টে সংক্ষিপ্ত আকারে একটা বক্তৃতা দিবেন যে আসলে উনি কি দেখছেন কোম্পানিতে। এরপরে ওই যে টোটাল ডাইরেক্টর যে বোর্ডটা আছে এই বোর্ড আপনাকে জানাবে, যেটাই বলি যে আমরা বাংলাতে থাকে 4 পাতা 5 পাতা, ইংরেজিতে থাকলেও বাংলাতে আপনি পাবেন। ডাইরেক্টর আপনাকে বলবে যে কোম্পানির কি কি আছে, সাবসিডারি কোনো কোম্পানি আছে কিনা, ভবিষ্যতে কোথায় সে বিনিয়োগ করবে, কোন কোম্পানি থেকে লাভ হয়েছে, কোনটা লাভ দেয় নাই, এইটাই ডাইরেক্টর রিপোর্টে আপনি পেয়ে যাবেন। তো আজকের আলোচনায় যেহেতু আমাদের স্কোয়ার ফার্মাটা থাকবে, এইরকম ভাবে আপনি অন্য কোম্পানিগুলোও নিজে নিজে একটু দেখতে পারেন। যেমন ধরেন যে আমরা যখন ভিতরে যাব, নর্মালি ধরেন যে আমরা যখন একটা স্কোয়ার ফার্মার আপনি শেয়ার কিনেন, তা আমরা চিন্তা করি যে আমরা হয়তো একটা শেয়ার কিনলাম। তো এই দীর্ঘ তার জীবনে সে কি করছে, যে টাকা পয়সাটা ইনকাম করছে, কিছু শেয়ার হোল্ডারকে ডিভিডেন্ড টাকা দিয়েছে, বাকি টাকাটা সে জমা করে করে বিভিন্ন খাতে সে বিনিয়োগ করছে। তো নর্মালি স্কোয়ার ফার্মা থেকে যে আয় ব্যয় আসে এটাকে আমরা বলি যে একক আয় ব্যয়, মানে স্ট্যান্ড অ্যালোন। প্রতিটা অডিট রিপোর্টে এই শব্দটা পাবেন। স্ট্যান্ড অ্যালোন মানে হচ্ছে শুধু স্কোয়ার ফার্মা কত টাকা আয় করলো, স্কোয়ার ফার্মার একক আয় ব্যয়ের হিসাব থাকবে। আরেকটা হচ্ছে এই বেচারা যে এতদিন আয় করে আরো বিভিন্ন কোম্পানি বানাইছে, যেমন 3 প্রকারের কোম্পানি বানাইতে পারে। আমরা এর আগে বলছি প্রতিটা কোম্পানি, যে কোনো কোম্পানি ধরেন যে তারা 100 কোটি টাকা একটা কোম্পানি চালু হইলো, ওইখানে তাদের শেয়ার হোল্ডিং যদি 50%-এর উপরে থাকে, যেই কোনো কোম্পানি হোক, আমরা বলবো যে ওইটা হচ্ছে ওই কোম্পানির সাবসিডারি কোম্পানি। মানে এই কোম্পানিটার নিয়ন্ত্রণ সম্পূর্ণ মাদার কোম্পানি, ফাদার কোম্পানির কাছে, প্যারেন্ট কোম্পানির কাছে। মানে স্কোয়ার ফার্মা যেটা বলবে ওই কোম্পানিতে সেটাই হবে, যেহেতু 50%-এর উপরে তার মালিকানা বা নিয়ন্ত্রণ আছে। তো এইরকম স্কোয়ার ফার্মা 3টা তারা কি করছে, মোটামুটি কোম্পানি তৈরি করছে যেখানে স্কোয়ার ফার্মা নিজেই এগুলা কন্ট্রোল করে। এক নাম্বার হচ্ছে যেটা আমরা জানি যে সবাই কেনিয়াতে তারা নতুন স্কোয়ার ফার্মা করছে, 100% তাদেরই মালিকানা, 100% নিয়ন্ত্রণ তাদেরই। এরপরে হচ্ছে যে স্কোয়ার লাইফ সায়েন্স, এটা বাংলাদেশেই আছে, তো এটারও 100% মালিকানা তাদেরই। আরেকটা হচ্ছে যে স্যামসন ফার্মা ফিলিপাইনে, যেখানে উৎপাদন করবে না, যেখানে শুধু তারা কি করে, যেগুলো বাংলাদেশে উৎপাদন হয় ওই ফিলিপাইনে একটা নিয়ম হচ্ছে যে সেখানে যদি কোনো কোম্পানি না থাকে, বাইরে থেকে কোম্পানি আসলে তারা নানা প্রকার সরকারকে টাকা পয়সা দিতে হয়। তো ওইটা সুবিধা নেওয়ার জন্য তারা সেখানে স্থানীয়ভাবে রেজিস্টার্ড হয়েছে। এখন এখান থেকে উৎপাদন করবে, সেখানে যাবে, সেখান থেকে ডিস্ট্রিবিউশন করবে। তো এটাতে কোম্পানির লাভ। তার মানে এই 3টা কোম্পানিতেই তাদের মোটামুটি 51%-এর উপরে মালিকানা, বলতে পারেন 100% মালিকানা। এই জন্য আমরা বলি যে এই 3টা কোম্পানি হচ্ছে এদের সাবসিডারি কোম্পানি। এখন আপনি যখন অন্য কোম্পানিতে যাবেন, যেমন ধরেন যে আমরা এসিআই কোম্পানি বলছি, এসিআই রিপোর্ট পড়লে আপনি দেখবেন যে তারা এখন পর্যন্ত 19টার উপরে তাদের সাবসিডারি কোম্পানি তৈরি করছে তারা। তার মানে আপনি সাবসিডারি মানে বুঝতে পারবেন 51%-এর উপরে তার মালিকানা আছে, মানে মূল নিয়ন্ত্রণ করে যেই প্যারেন্ট কোম্পানি আছে সেটাই। এখন যখন এই কোম্পানিগুলোরও তো আয় ব্যয় আছে, এই আয় ব্যয়টা যখন মূল কোম্পানির আয় ব্যয়ের সাথে যুক্ত হবে তখন ওই রিপোর্টটার নাম হয় যে সমন্বিত বা কনসোলিডেট ইপিএস। নর্মালি দেখবেন যে স্কোয়ার ফার্মার ইপিএস হচ্ছে প্রতি শেয়ার প্রতি 16 টাকা, এটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন। কিন্তু তার বাকি কোম্পানিগুলোর আয় যোগ হওয়ার পরে তখন দেখা যায় যে 27 টাকা হয়েছে গত বছরে। এইটা প্রতিটা কোম্পানি, যদি একাধিক কোম্পানি থাকে আপনি বুঝতে পারবেন। তার মানে আমরা এর আগেও বলছি যে যেই কোম্পানি, যেই খাতের কোম্পানি, যদি ওই খাত রিলেটেড কোম্পানি তৈরি করে তাহলে কোম্পানিটা ভালো। কিন্তু যেমন এসিআই কোম্পানি আমরা বললাম যে এরা এমন কোনো ক্ষেত্র বাদ নাই যে তারা যেখানে ইনভেস্ট করে নাই, দিন শেষে তারা কিন্তু লসই দেয়। আমরা ওই যে ওয়েবসাইটটা দিয়ে আর ওই দিয়ে আপনাদেরকে দেখাইছি যে এসিআই কোম্পানি গত 10 বছর অ্যাভারেজে 10%ও শেয়ার হোল্ডারদেরকে লাভ করে দিতে পারে নাই। তো ওই রকম কোম্পানিতে বিনিয়োগ করা যাবে না যে মূল ব্যবসায় লাভ না করতে পারে, ভিন্ন ব্যবসা ধরছে সেখানেও লস। তো সে 100টা কোম্পানি বানাইলেও তার কাছে আপনি লাভ পাবেন না। এখন স্কয়ার ফার্মা কি করছে, তার ওষুধ রিলেটেড হিসেবে নিয়োগ করছে, অতএব তার জন্য এটা ভালো চান্স আমরা বলতে পারি। এখন আসি তাইলে অ্যাসোসিয়েট কোম্পানি কোনটা হবে। এখন এই অ্যাসোসিয়েট মানে হচ্ছে যেখানে তার মালিকানা 50%-এর কম তবে 20%-এর বেশি। তাইলে 20 থেকে 50% যদি কোনো কোম্পানিতে কোনো কোম্পানির শেয়ার থাকে আমরা বলবো যে এটা হচ্ছে তার অ্যাসোসিয়েট কোম্পানি।
ওইখানে মূল কোম্পানির সরাসরি কোনো নিয়ন্ত্রণ থাকে না। নিয়ন্ত্রণ থাকে কাদের? যাদের 51%-এর উপরে শেয়ার আছে। এইরকম তাদের তিনটা আছে। একটা হচ্ছে স্কয়ার হসপিটাল যেটা আছে, এই স্কয়ার হসপিটালে তাদের মালিকানা হচ্ছে মোটামুটি 50%-এর মতো, আমরা যদি রাউন্ড ফিগারটা ধরি। আর যদি স্কয়ার টেক্সটাইল যেটা নিজেও পৃথকভাবে শেয়ার বাজারে কিন্তু নিবন্ধিত, তো ওইটার মধ্যেও তাদের মালিকানা হচ্ছে 46%, যদি রাউন্ড ফিগারটা আমরা ধরি। আরেকটা হচ্ছে স্কয়ার ফ্যাশন, এদের মধ্যেও তাদের রাউন্ড ফিগারে মালিকানা মোটামুটি 48%-এর মতো। এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যেগুলাতে আমাদের এই তিনটা কোম্পানি যেগুলো সাবসিডারি, এইগুলার আয় ব্যয়টা সরাসরি মূল কোম্পানির সাথে কনসলিডেট হয়ে যায়, মানে আমরা বুঝতে পারি। কিন্তু যদি ধরেন যে এই স্কয়ার হসপিটাল প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত 1 টাকা মুনাফাও কিন্তু সে নেয় নাই এখনো, মানে মূল প্যারেন্ট কোম্পানি 1 টাকা মুনাফাও কিন্তু আজ পর্যন্ত অ্যাড হয় নাই। তো বলতে পারেন যে আপনি যে শেয়ারটা ক্রয় করছেন, স্কয়ার হসপিটালে যে লাভটা তারা করতেছে গত 10 বছরে 1 টাকাও তারা নেয় নাই। তারা প্রতি টাকাটা ওইখানেই যন্ত্রপাতি হসপিটালটাকে আধুনিকায়নের জন্য ব্যবহার করতেছে। তাহলে এইটাকে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে আপনার আনরিপোর্টেড আপনার রেভিনিউ সেখানে কিন্তু আছে। তার মানে গত 10 বছরে যেই টাকা বিনিয়োগ করছে 1 টাকাও তারা লাভ এখনো নেয় না। তো এটা ভবিষ্যতে যারা এই কোম্পানির সাথে থাকবে 2 বছর 4 বছর পর কোনো না কোনো দিন তো তারা লাভটা নেওয়া শুরু করবে, তাদের তো সংস্কার শেষ হবে, তখন আপনি লাভবান হইতে পারবেন। তাহলে প্রতিটা কোম্পানিতে আপনার দুই প্রকারের লাভ থাকে, একটা হচ্ছে যে রিপোর্টেড যেটা অটোমেটিক যুক্ত হয়, আরেকটা হচ্ছে আনরিপোর্টেড যেটা আপনার কাছে আসে নাই, মূল কোম্পানির কাছে আসে নাই। একই রকম ভাবে যেটা স্কয়ার টেক্সটাইল আছে, ধরেন যে এটা নিজেও শেয়ার বাজারে আছে, এখন আপনি স্কয়ার টেক্সটাইলের যে লাভ্যাংশ ডিভিডেন্ড ঘোষণা করে ওই লাভ্যাংশটা স্কয়ারের শেয়ারে আসে যুক্ত হয়। আর স্কয়ার ফ্যাশনও প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত প্রায় গত 8-10 বছরে এখন পর্যন্ত তারা 1 টাকাও লাভ নেয় নাই। ওই টাকাটা আপনি বলতে পারেন যে আনরিপোর্টেড হিসাবে আছে। তো আজ থেকে 2-4 বছর পর যখন তাদের আরো যতটুকু বাড়ানো দরকার বাড়ানো হবে, তারপরে অবশ্যই লাভটা সে গ্রহণ করা শুরু করবে। তাহলে এই দুইটা থেকে লাভ কিন্তু এখনো যুক্ত হয় নাই, 1 টাকাও যুক্ত হয় নাই। একটা হচ্ছে স্কয়ার হসপিটাল থেকে, একটা হচ্ছে স্কয়ার ফ্যাশন থেকে। তার মানে এখন এই যারা এই কোম্পানির সাথে থাকবে আগামী 5-10 বছরে যারা থাকবে তারা লাভটা পাবে। তাহলে এইটা হচ্ছে তার অ্যাসোসিয়েট কোম্পানি। তাহলে মূল সাবসিডারি হইলে তার লাভটা অটোমেটিক যুক্ত হয়ে যাবে। আর যদি অ্যাসোসিয়েট হয়, ওই কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা না করলে ওই যে লাভ্যাংশটা আনরিপোর্টেড থেকে যাবে, এটা আসবে না যত টাকাই লাভ করুক। এখন আসি যে যদি কোথাও তারা 20%-এর কমে কোনো কোম্পানিতে, যে কোনো কোম্পানি যদি বিনিয়োগ করে, আমরা বলবো যে জাস্ট সে ইনভেস্টমেন্ট করছে। যেমন ধরেন যে আগে ছিল ইন্টারকন্টিনেন্টাল হসপিটাল, ওইটার নাম বর্তমানে যেটা ইউনাইটেড হসপিটাল, এটার মধ্যে তাদের বিনিয়োগ আছে 20%-এর কম, সম্ভবত 17%-এর মতো। এটা ছাড়া আমরা যে শেয়ারগুলা কিনি, এই যে সিডিবিএল এ যে রেজিস্ট্রেশন হওয়ার পরে যে আমাদের কাছে মেসেজ আছে, তো এটা গঠন করার সময় ওই জায়গায়ও কিন্তু কি হয়েছে আপনার তারা বিনিয়োগ করছে, সেখানেও তাদের বিনিয়োগ আছে। তাহলে এইখান থেকে ধরেন যে আপনার কত টাকা আসলো, কিভাবে আসতেছে, তো এগুলো কিন্তু আপনি নর্মালি পাবেন না। অ্যানুয়াল রিপোর্ট ছাড়া, অডিট রিপোর্ট ছাড়া, অডিটরের মতামতের ক্ষেত্রে গেলে গিয়ে আপনি পাবেন যে ইউনাইটেডে তার এত পার্সেন্ট আছে, এত টাকা পাইছে বা পায় নাই, যাবতীয় কিছু। তাহলে এই রকম শেয়ার বাজারে যেই কোম্পানি, সেটা গ্রামীণ বলেন, আপনি যমুনা বলেন, যে কোনো বলেন, আপনি লক্ষ্য করবেন যে কোম্পানির আছেটা কি। প্রতিটা যে কোম্পানি থাকবে এমন কোনো কথা না, কিছু আছে শুধু সিম্পল, যেমন স্কয়ার ফার্মা তার অন্য কিছু নাই। আর যদি তারা চায় এরকম, যেমন বললাম এসিআই তার 19টার মতো সাবসিডারি আছে, তার কিছু অ্যাসোসিয়েট আছে, কিছু জয়েন্ট ভেঞ্চার কোম্পানি করছে, কিছু বিনিয়োগ করছে। তো এইগুলা দেখে আপনি তখন সিদ্ধান্ত নেবেন যে এই কোম্পানিটা আপনার দীর্ঘমেয়াদে যাবে কি যাবে না। তখন এদের যদি আমরা বিনিয়োগটা বা সবকিছু যদি দেখি যে না কোম্পানিটা সাস্টেইন করবে, তার মানে আপনি এটার সাথে থাকতে পারেন। এইরকম ভাবে আপনি কিন্তু দেখতে পারেন। এইভাবে যে কোনো কোম্পানি আপনি তাইলে এই অ্যানুয়াল রিপোর্টে এই জিনিসগুলা খুঁজবেন যে তার কোনো সাবসিডারি আছে কিনা, অ্যাসোসিয়েট আছে কিনা, তার কোনো পৃথক বিনিয়োগ আছে কিনা। এর বাইরেও বিনিয়োগ থাকে, যেমন ধরেন যে তারা জিরো কুপন ক্রয় করে, সেটা 2-3 বছরের জন্য। কারণ আমরা একটা জিনিস আপনাদেরকে শিখাইছি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আপনি বিনিয়োগ না করলে প্রতি বছর 8% কিন্তু কমে যাচ্ছে। এখন ধরেন যে কোম্পানি 2 বছর পরে কোথাও বিনিয়োগ করবে, এখন এই 2 বছরে তার টাকাটা 8% কমে যাবে। তো
তো এই জন্য কোম্পানি কি করে, অন্য কোম্পানি জিরো কুপন ক্রয় করে রাখা দেয়। তো ওইগুলাকে নর্মালি আমরা ওইগুলা বিনিয়োগ হিসাবে বলি না, শর্ট টার্ম হিসাবে থাকে, জাস্ট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা রোধ করার জন্য। এইরকম ভাবে আপনি যখনই যে কোনো কোম্পানির অ্যানুয়াল রিপোর্টের মধ্যে এই জিনিসগুলো খোঁজার চেষ্টা করবেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার সামনে ওইটা আসতেছে। আর এর পাশাপাশি অ্যানুয়াল রিপোর্টে আপনি যেটা খুঁজবেন সেটা হচ্ছে যে কোম্পানির মূল ব্যবসাটা কি, মূল কথাটা হচ্ছে তার মূল ব্যবসাটা কি, আরেকটা হচ্ছে যে তার মূল রেভিনিউ কোন জায়গা থেকে আসে। যেমন ধরেন যদি আমরা এই যে মেরিকো বাংলাদেশ আছে, তার মূল ব্যবসার টাকা, মেইন টাকাটা আসে প্যারাসুট অয়েল থেকে। এখন ধীরে ধীরে সে করতেছে, আমরা কি জানি মেরিকোটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি। এখন তা ওই ইন্ডিয়াতে যে প্রোডাক্ট আসে কয়দিন পরে বাংলাদেশে আসে। এখন তার যদি প্যারাশুট অয়েলটা হচ্ছে মূল আয়ের সোর্স, এর পাশাপাশি সে ধীরে ধীরে এখন নানা প্রকার ধরেন যে পণ্য নিয়ে আসতেছে। এখন ইন্ডিয়াতে তারা কি করছে, বেকারি আইটেম নিয়ে আসছে মেরিকো, বাংলাদেশে কিন্তু এখনো আসে নাই। তো আমরা আশা করি যে আগামী 1 বছরে বাংলাদেশে ওইটা অ্যাডাপ্ট করবে, কারণ মূল কোম্পানি যদি সেখানে যদি তারা দেখে যে চলতেছে ভালো, বাংলাদেশেও চালাবে। তাহলে আমরা দেখবো যে কোম্পানি কোন পণ্য বা কোন সেবা নিয়ে ব্যবসা করতেছে আর মূল তার রেভিনিউ সোর্সের পণ্য কোনটা। যেমন ধরেন যে যারা অলিম্পিকে বিনিয়োগ করবেন, তো অলিম্পিক কোম্পানিটা আগে ছিল ব্যাটারি, আমরা সবাই জানি ড্রাই ব্যাটারি দ্বারা কোম্পানি প্রতিষ্ঠিত। পরবর্তীতে সে চেঞ্জ করে বিস্কুট আনছে, এরপরে বেকারি আইটেম আনছে, চকলেট আনছে, এরপরে আইসক্রিম নিয়ে আসছে। এখন তার মূল ব্যবসা কিন্তু ওই যে ব্যাটারি থেকে মাত্র 2-3% রেভিনিউ আসে, বাকিটা আসে ওই যে তার বিস্কুট, চকলেট, আইসক্রিম থেকে। তার মানে আপনার টার্গেট থাকবে যে কোম্পানির মূল রেভিনিউর সোর্স কোনটা, ওইটা আপনি বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য যথেষ্ট। এখন যদি ধরেন যে আমরা ওই যে আমাদের মোবিল যমুনা আছে, তো ওইটা যখন আপনি পড়বেন দেখবেন যে আমরা তারা দুইটা কোম্পানি নিয়ে ব্যবসা করে। একটা হচ্ছে যে মোবিল রিলেটেড, যেটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড মোবিল, আর একটা হচ্ছে যে বাংলাদেশে তারা কম দামের জন্য একটা ব্র্যান্ড তৈরি করছে, ওমেরা। ওমেরা গ্যাস পাবেন, সিলিন্ডার পাবেন, তো এইরকম। তার মানে আপনাকে এই অ্যানুয়াল রিপোর্ট থেকে এতটুকু খুঁজে বের করতে হবে কোম্পানি কি কি নিয়ে ব্যবসা করে। এখন আসি অ্যানুয়াল রিপোর্টে আরেকটা জিনিস পাবেন যেটা আপনার বোঝা উচিত, ওই আমরা যে আরও ওইগুলা যদি আপনি নিজে নিজে বের করতে চান ক্যালকুলেশন করে, আপনি চাইলে নিজেও ভাগ দিয়ে বের করতে পারবেন। 1 নম্বর হচ্ছে যে কোম্পানির ফেস ভ্যালু 10 টাকা, আমরা সবাই জানি প্রতিটা শেয়ারের মূল্য 10 টাকা, যেই দিন সে শেয়ার বাজার থেকে টাকা উঠেছে সেটাকে আমরা বলি যে শেয়ার ক্যাপিটাল। তো অ্যানুয়াল রিপোর্টে প্রতিটা কোম্পানির শেয়ার ক্যাপিটাল লেখা থাকে যে 10 টাকা করে কত টাকা উঠেছে। আর এরপরে যত টাকা সে লাভ করছে ডিভিডেন্ড দেওয়ার পরে যে টাকাটা সে রেখে দিয়েছে, যেটাকে আমরা রিটেইন আর্নিং বলি, ওইটারে বলি যে আমরা শেয়ার হোল্ডার ইকুইটি। তাহলে আমরা যদি আর ওই বের করতে যাই, আমাদের খুঁজে বের করতে হবে অ্যানুয়াল রিপোর্টে যে গত 5 বছরে তার এই যে শেয়ার হোল্ডার ইকুইটি কত। তার মানে এই ইকুইটা হচ্ছে যে কোম্পানির যত লোন আছে সব লোন যদি আমরা তার দায় থেকে বাদ দিই, তার যদি অ্যাসেট থেকে লোনগুলা বাদ দিই, মূল কত টাকা থাকলো সেটাই হচ্ছে এই শেয়ার হোল্ডার ইকুইটি। তো এইটারে আমরা কি করব, ওই কোম্পানি যত টাকা প্রফিট করলো, নেট প্রফিট করলো, ওইটারে যদি আমরা ইকুইটি দ্বারা ভাগ দেই, 100 দ্বারা যদি আপনি গুণন দেন, তখন আপনি পেয়ে যাবেন ওই যে 14%, 15%, 16% যেটা আমরা বের করি। আপনি চাইলে ম্যানুয়ালি ওইটা বের করতে পারেন। তাহলে এই দুইটা আপনি খুঁজে বের করবেন, কারণ অনেক সময় আপনার বিভিন্ন ওয়েবসাইটে ভুলও থাকতে পারে। তাহলে আপনার দায়িত্ব হচ্ছে শেয়ার হোল্ডার ইকুইটি কোথায় আছে দেখবেন, আর নেট প্রফিট দেখে আপনি ভাগ দিয়ে নিজেই বের করতে পারবেন যে তার আরও এটা কত। তো আমরা বলেই দিছি যে 15% যদি কোনো কোম্পানি ইনকাম করতে না পারে অন অ্যাভারেজে, তো ওই কোম্পানিতে বিনিয়োগ করে তো আপনার দীর্ঘমেয়াদে অ্যাটলিস্ট কোনো লাভ নাই। স্বল্প মেয়াদে আপনি ট্রেডিং করতে পারেন, কোম্পানির ক্যাপিটাল গেইন হইলে আপনি লাভ করবেন, সমস্যা নেই। অ্যানুয়াল রিপোর্টে তারপরে আর যার বক্তৃতা পাবেন যেগুলো আমাদের পড়ার কোনো দরকার নাই, যিনি কোম্পানির যে চিফ এক্সিকিউটিভ অফিসার, যাকে আমরা সিইও বলি, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, ওরা একটা হলফনামা দেয় যে এই রিপোর্টে যা কিছু আছে আমার জ্ঞান জানা মতে আইন মতে সত্য, আমি মিথ্যা বলি নেই। কারণ তার যদি কোনো কারণে মামলা হয় ওইটার উপর ভিত্তি করে সে দায়বদ্ধ থাকবে, এই জন্য তারা 2 পাতার ঘোষণা দেয়, যেটা আমাদের কোনো কাজের না। এখন আমরা এগুলা বিশ্লেষণ করব কিভাবে, আপনি তখন জানলেন যে কি কি জিনিসগুলা দেখবেন। বিশ্লেষণ একটাই আমরা করব যে কোম্পানিটা আসলে প্রতি বছর ধীরে ধীরে তার বিক্রি বৃদ্ধি পাচ্ছে কিনা, সেবা বৃদ্ধি পাচ্ছে কিনা, যেটাকে আমরা বলি যে টার্ন ওভার, সেল বা রেভিনিউ বৃদ্ধি পাচ্ছে কিনা, এটা হচ্ছে 1 নম্বর। তাইলে প্রতিটা কোম্পানির আমরা দেখব যে তার এইটা বৃদ্ধি পাচ্ছে কিনা। এখন কথাটা হচ্ছে কত পার্সেন্ট বৃদ্ধি যৌক্তিক।
তো অন অ্যাভারেজ আপনি আশা করতে পারেন না অন্তত 10% করে তার বৃদ্ধি পাবে। এই বছর যদি সে 1 লাখ টাকা বিক্রি করে, আগামী বছর অ্যাটলিস্ট 1,10,000 টাকা বিক্রি করবে, এটা আমরা আশা করতে পারি। তার মানে তার গ্রোথ লেভেল অ্যাটলিস্ট আমরা যাতে 10% আশা করতে পারি, কোনো বছর নাও হইতে পারে। 2 নম্বর হচ্ছে বিক্রি বাড়লেই তো হবে না, অনেক ক্ষেত্রে কোম্পানি কি করে, পণ্যের মূল্য কমায় দিয়ে ডিসকাউন্টে বিক্রি করে। তো সেইটা তখন আমরা দেখবো যে তার গ্রস প্রফিট বৃদ্ধি পাচ্ছে কিনা, মানে কোম্পানি যে বিক্রিটা বেশি দেখাইছে এর পিছনে কি সে দ্রব্যমূল্য কমায় দিছে কিনা, জিনিসের দাম কমায় দিয়ে বিক্রি করে কি সে সেল বাড়াইছে কিনা, এটা আমরা বুঝতে পারবো। তার যদি এই যে গ্রস প্রফিট যদি বৃদ্ধি যদি না পায়, তাহলে বুঝবো যে কোম্পানি 2 নম্বরই শুরু করছে, পণ্যের দাম কমায় দিচ্ছে, লাভটা সে কম নিচ্ছে। তাইলে এই রেভিনিউ বৃদ্ধি পাইলে গ্রস প্রফিট অবশ্যই বৃদ্ধি পাবে। এরপরে আসি কোম্পানির অপারেটিং প্রফিট যেটা, সেটা বৃদ্ধি পাচ্ছে কিনা। অপারেটিং প্রফিট বলতে হচ্ছে ওই যে কোম্পানি বাড়ি ভাড়া কেমন দিচ্ছে, বিদ্যুৎ বিল কেমন দিচ্ছে, কর্মচারীর বেতন কেমন দিচ্ছে, প্রভিডেন্ট ফান্ডে টাকা পয়সা দিয়ে আপনার লাভ আছে আর কত পার্সেন্ট। তো এইটা অন অ্যাভারেজে এক এক সেক্টরের এক এক প্রকার আমরা কি পাবো, অপারেটিং প্রফিট পাবো। তো অ্যাটলিস্ট আমরা আশা করি যে 20 থেকে 25% থাকবে, যত বেশি থাকবে তত লাভ। এরপরে আরেকটা যেটা হচ্ছে যে নর্মালি যেমন ধরেন যে কোম্পানি যে টাকা পয়সা বিক্রি করলো, তার পণ্য মূল্য বাদ দিয়ে, কোম্পানি যাবতীয় খরচাপাতি বাদ দিয়ে, শুধু ইন্টারেস্ট এবং সরকারের ট্যাক্স দেওয়ার আগে কত টাকা তার লাভ থাকতেছে। তো এটাও অন অ্যাভারেজ যে বাংলাদেশে যত কোম্পানি আছে ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স সেক্টর যদি আমরা বাদ দিই, আমরা আশা করি যে 25% বা তার উপরে থাকবে। যে সে ধরেন যে 1 লাখ টাকা বিক্রি করলো, যাবতীয় খরচাপাতি বাদ দিয়ে অ্যাটলিস্ট 25,000 টাকা তো আমরা লাভ আশা করি। এরপরে যেটা হয়, কোম্পানি যদি লোনে চলে তার ইন্টারেস্টটা দিতে হবে। তো আমরা সেটা আর এত ক্যালকুলেশন না করে আমরা কি দেখব, নর্মাল ভাষায় বলে যে আমরা তার দেখব পিবিট, মানে প্রফিট বিফোর ট্যাক্স। সরকারকে ট্যাক্স দেওয়ার আগে কোম্পানির লাভ কত, আর সরকারের যত পার্সেন্ট ট্যাক্স হয় ওইটা দেওয়ার পরে তার লাভ কত। এই লাভটাই হচ্ছে আমাদের প্রকৃত লাভ। আমরা যদি এত কিছু যদি নাও দেখি, আমরা দিন শেষে অন্তত একটা জিনিস দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে যে প্রতি বছর এই যে লাভ, এইটা বৃদ্ধি পাচ্ছে কিনা। ওই যে ইপিএস আমরা যেটা বের করি, আপনি যদি এত কিছু নাও বুঝেন, যদি 1 বছরের ইপিএস ধরে 10 টাকা থাকে, আগামী বছর 12 টাকা হয়েছে কিনা, তারপরের বছর 13, 14, 15 এরকম বাড়তেছে কিনা, এইটা যাতে থাকে। তো ওইটা হচ্ছে যে আমাদের এই প্রফিট আফটার ট্যাক্স। তাহলে অ্যানুয়াল রিপোর্ট থেকে আমরা এই জিনিসগুলা, আপনি যখন ধীরে ধীরে অভ্যস্ত হবেন, এগুলো আপনি যাচাই করে দেখতে পারেন। তো মূলত এরপরে আমরা অডিট রিপোর্টের ক্ষেত্রে আপনি 4টা মতামত পাবেন। এটাই দ্বারা আমরা শেষ করব। যাবতীয় অডিট রিপোর্টগুলোর মধ্যে আপনি আনকোয়ালিফাইড মতামত দিতে পারে। আনকোয়ালিফাইড মানে তারা কোম্পানিটা ভিজিট করছে, যাবতীয় তথ্য উপাত্ত দেখছে, সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই, 100তে 100। তার মানে যদি মতামত, যদি অডিটর যদি হাইলাইট করে যে আনকোয়ালিফাইড, মানে হচ্ছে সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই কোম্পানিতে, মানে কোম্পানি যেভাবে দেখাইছে ঠিক আছে। আর যদি তারা মতামত দেয় কোয়ালিফাইড, কোয়ালিফাইডের মানে হচ্ছে যে কোম্পানি যত নথিপত্র দিছে সব তো ঠিক আছে, কিন্তু এই যে অডিটরের মনে হচ্ছে এই বিষয়টা ভবিষ্যতের জন্য কোনো একটা ঝুঁকি হইতে পারে, তো সে সেই বিষয়টা আপনারা তুলে ধরবে যে সব তো ঠিক আছে, কিন্তু এই জিনিসটা আমার মনে হচ্ছে যে এইরকম। তার মানে যারা বিনিয়োগ করবে তারা তখন নিজেরা সিদ্ধান্ত নিবে, বাকি সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু কোম্পানিটা দেখার পর তার মনে হইলো এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন কেমন হইতে পারে, যেমন ধরেন যে আমরা ব্রিটিশ তাবাকো আছে, ব্যাডবিসি আছে, আমরা সবাই জানি। এখন ওই অডিটর যদি যাবতীয় হিসাবপাতি সব ঠিক পাওয়ার পরে সে যদি কি করে, আনকোয়ালিফাইড অপশনে যদি একটা দিয়ে দেয় যে সরকার যদি আরো ট্যাক্স বাড়ায় বাজেটে, এই কোম্পানিটা সাস্টেইন করা তার জন্য খুব কষ্টকর হয়ে যাবে, এই একটা মতামত। এখানে কিন্তু কোম্পানির কোনো ভুল নাই, সবই ঠিক আছে, কিন্তু সে দেখতেছে সরকারের ট্যাক্স লেভেল অনেক, সরকার আরো ট্যাক্স বাড়াবে। তো তখন সে আপনার জানায় দেয় যে ভাই, কোম্পানিতে সরকার যদি ট্যাক্স বাড়ায় কোম্পানি সাস্টেইন করা খুব কষ্টকর হবে, বাকিটা এখন আপনি সিদ্ধান্ত নেবেন, তবে কোম্পানির হিসাবপাতি সব ঠিক আছে। তাহলে 2টা মতামত পাইতে পারেন। 3 নাম্বার হচ্ছে অ্যাডভার্স মতামত দিতে পারে। এটা হচ্ছে যে কোম্পানির যে নিজস্ব অডিটররা যে রিপোর্ট পাতি প্রতি 3 মাসে মাসে দিছে, তাদের কাছে যেটা আসছে, তাদের যে থিওরি অনুযায়ী, ইন্টারন্যাশনাল থিওরি অনুযায়ী, অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল অনুযায়ী এই রিপোর্টটা সঠিক না। তার মানে কোম্পানি আপনারা যে রিপোর্ট দিচ্ছে এটা ভুয়া।
এটার মধ্যে সে ম্যানিপুলেশন করছে। এটার মধ্যে যেইটাকে ধরেন যে লাভ ধরা দরকার ছিল তারা সেটাকে লস ধরছে, যেটাকে লস ধরার দরকার ছিল সেটাকে তারা লাভ ধরছে। যেমন হয়েছে, যেমন ধরেন যে সম্ভবত পদ্মা অয়েলের ক্ষেত্রে তারা কি করছে, ওই যে 5টা ব্যাংকে যে টাকাটা রাখছে ওই টাকাটার ক্ষেত্রে নিয়ম অনুযায়ী তারা সেখান থেকে কিছু পায় নাই। তো না পাওয়ার কারণে লাভটাকে তারা লাভ সেখানেও দেখাইতে পারবে না, যেহেতু আপনি এক জায়গায় বিনিয়োগ করছেন কোনো লাভ পান নাই। তো তাইলে আপনি ওইটা তো দেখাইতে পারবেন না, পাশাপাশি আপনার মূলধনটাও আপনি 1 বছরে আনতে পারবেন না। তো তখন নর্মালি সেটাকে আমরা কি কারেন্ট অ্যাসেট তারা দেখাইছে যে আমি যে কোনো সময় আমার এফডি ভেঙে আমি করব। কিন্তু ওইটা তখন সরকার কি করছে, সম্মিলিত ব্যাংকে তারা কি করছে বিনিয়োগ হিসাবে দেখায় দিছে। তো কোম্পানির উচিত ছিল অ্যানুয়াল রিপোর্টে ওইটা তার কারেন্ট অ্যাসেট থেকে তার ওই যে দীর্ঘমেয়াদী বিনিয়োগে দেখানো। কোম্পানি দেখায় নাই, কারণ দেখাইলে কোম্পানি জানে তার বড় সড়ো একটা ক্ষতি হবে। তো তখন অডিটর বলতেছে যে না ভাই, আপনার টাকাটা তো লাভ তো আপনি পান নাই, তাইলে এটারে আপনি লাভ দেখাইতে পারবেন না। দ্বিতীয়ত আপনার এটার কারেন্ট অ্যাসেট এখন আর নাই, 1 বছরে আপনি আর এটারে কি করতে পারবেন না, নিয়ে আসতে পারবেন না। এখন এটা আপনার দীর্ঘমেয়াদী বিনিয়োগ হয়েছে, লাভ আপনি কত বছরে পাবেন কেউ জানে না। তার মানে এটা আপনার লং টাইম ইনভেস্টমেন্টে আপনি দেখান, কারেন্ট অ্যাসেটে দেখাইতে পারবেন না। তো কারেন্ট অ্যাসেটে না দেখাইলে তার অনেক কিছু চেঞ্জ হবে। তো ওই জন্য বলতেছে যে না ভাই, এই রিপোর্টটা সঠিক না, যে স্ট্যান্ডার্ড অনুযায়ী যেভাবে দেখানোর দরকার দেখায় নাই। সর্বশেষ 4 নাম্বার, এটা তারা বলে যে ডিসক্লেমার, ভাই এই কোম্পানি আমরা অডিট করতে গেছি, কোম্পানি আমাদের কোনো কথারই উত্তর দেয় নাই, যে রিপোর্ট চাইছি দেয় নাই, যে দলিল চাইছি দেয় নাই, যে মানে যা কিছু চাইছে কোম্পানি কিছুই প্রোভাইড করে নাই। তাহলে কোনো কোম্পানির অডিট রিপোর্টে যদি ডিসক্লেমার থাকেন তার মানে ওই কোম্পানির থেকে আপনার 100 হাত দূরে থাকতে হবে। তাহলে প্রতিটা অডিট রিপোর্টে এই 4 প্রকারের আপনি মতামতটা পাবেন। ম্যাক্সিমাম বাংলাদেশে দেখা যায় যে আপনি মোটামুটি আনকোয়ালিফাইড খুব কমই পাবেন, হয়তো সবগুলা ঘাটলে 20টার মতো আনকোয়ালিফাইড পাবেন। ম্যাক্সিমামের ক্ষেত্রে কোয়ালিফাইড পাবেন, সব কিছু ঠিক আছে, তবে 1টা 2টা ঝুঁকির জিনিস অডিটর বলে দেয়। তো এটাই হচ্ছে এখন পর্যন্ত নিয়ম। তো আশা করি যে অডিট রিপোর্টের ভিতরে আপনি কি পড়বেন এগুলা কিছুটা হইলে আপনি বুঝতে পারছেন। এখন আমরা স্কোয়ার ফার্মার অডিট রিপোর্টটা একটু দেখার চেষ্টা করব, আর পাশাপাশি মোটামুটি 15-16টার মতো যে কোম্পানিতে আপনারা বিনিয়োগ করতে পারেন। তাই বলে আমরা বলবো না যে নামটা বলে দিলে যে আপনি কালকে গিয়ে ওইটা কিনবেন, এমন না। কিভাবে কিনতে হয় সেটাও কিন্তু আমরা শিখাইছি। তো এর জন্য সাবধান, কারণ পরে আবার দোষ দিবেন না যে ভাই আপনি বলছেন আমি কিনছি, আপনাকে কবে কোন টাকায় কিনতে হবে সেটাও কিন্তু আমরা বলছি। 1 নম্বরে হচ্ছে যে যেটা গ্রামীণ ফোনের ক্ষেত্রে আপনি গ্রামীণ ফোনে বিনিয়োগ করতে পারেন, উপযুক্ত সময়ে কিনবেন। কারণটা কি? কারণ হচ্ছে এইটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, যত টাকা ইনকাম করে ম্যাক্সিমাম টাকায় ডিভিডেন্ড হিসাবে দিয়ে দেয়। বাংলাদেশে বলতে পারেন যে মার্কেট লিডার। তার শেয়ারের দামটা তার আয় অনুযায়ী কিন্তু যতই এখন রেভিনিউ কমুক তারপরেও মোটামুটি বাংলাদেশের ওভারঅল 80% কোম্পানির চাইতে ভালো আছে। তাহলে এইটার আপনি কি করতে পারেন, এইটার আপনি বিনিয়োগটা করতে পারেন, কিন্তু কিনবেন কখন? সূত্র প্রয়োগ করে কিনবেন। আর 2 নম্বরে যেমন আছে ধরেন যে মেরিকোটা। এখন মেরিকো শেয়ারের দাম কিছুটা বেশি সবাই আমরা জানি, কিন্তু আপনি যদি তার গত 10 বছরের দাম হিসাব করেন, এই শেয়ারটা বেশি দামেই ছিল, কম দামে পাওয়াই যায় না। কারণটা কি? তার শেয়ার সংখ্যা কম, আর 10% মাত্র সে বিক্রি করছে, তো এই জন্য তার শেয়ার পাওয়া যায় না। তো এইটা যদি আপনি নিতে চান তাহলে গত 10 বছরটা দেখবেন মিনিমাম কত ছিল আর এখন মিনিমাম কততে পাওয়া যাচ্ছে, সে অনুযায়ী আপনি নিতে পারেন। আর এরাও যেটা করে, এদের সুবিধা হচ্ছে এরা প্রতি 3 মাসে যে লাভ করে 3 মাসেই দিয়ে দেয়, মানে বছরে 4 বার আপনাকে লাভ দিয়ে দেয়। তো ওই টাকাটা আপনি রিইনভেস্ট করতে পারেন। আর গ্রামীণ ফোনও আপনারা বছরে 2 বার টাকাটা দিয়ে দেয়, আপনি ওইটা আবার রিইনভেস্ট করতে পারেন, আপনার জন্য কম্পাউন্ডিংটা বেশি হবে। দুইটা আপনি কাজে লাগাইতে পারেন। 3 নম্বর যেটা আমরা বললাম যে বিয়াসেরামের ক্ষেত্রে তাদের একটা লিমিটেড কোম্পানি আছে, আর একটা হচ্ছে যে স্টিল কোম্পানি। তো আমরা যতটুকু দেখেছি তার যাচাই বাছাই করে, লিমিটেড কোম্পানিটার তারা আরও ওইটা বেশি দেখাইতে পারতেছে না। নানা প্রকার কারণ থাকতে পারে, যদিও একই ম্যানেজমেন্ট মোটামুটি, কিন্তু সেই তুলনায় স্টিলটার মোটামুটি আরও ওইটা ভালো। আর এরা নতুন করেও বিনিয়োগ করছে। তো আমরা পার্সোনালি যতটুকু আশা করি যে আপনি স্টিলটাতে বিনিয়োগ করেন, তবে দেখে শুনে। আজকের বাজারে যেটা আছে, আজকের বাজারে আপনার না কিনাই ভালো, দীর্ঘমেয়াদের জন্য অপেক্ষা আপনি করতে পারেন।
এরপরে ধরেন যে আপনি স্কয়ার ফার্মাতে আজকে আমরা মোটামুটি বললাম যে কেন আপনি বিনিয়োগ করবেন, তার কি কি জিনিসগুলাও দেখাইলাম। তবে এটার ক্ষেত্রে আপনি সিদ্ধান্তটা নেবেন, যেভাবে আমরা বলছি ওইভাবে বিনিয়োগ করবেন। যদি প্রতি মাসে কিনতে চান তাহলে চোখ বন্ধ করে কিনেন, আর যদি একসাথে বেশি কিনতে চান তাইলে আপনি অপেক্ষা করেন। থিওরি হচ্ছে দুটাই। এরপরে ইবনে সিনার ক্ষেত্রে তাদের যেই একটা সুবিধা আবার অসুবিধা দুটাই আছে। তাদের আর ওইটা কিন্তু ভালো, 15%-এর উপরে দেয়। আর এরা যে কাজটা করতে পারে, এরা ওষুধের কাঁচামাল কিনে বেশি দিন রাখে না। এরা কি করে, মোটামুটি 70 দিনের মধ্যেই যেই টাকার কাঁচামাল কিনছে ওটাকে তারা ওষুধ বানিয়ে বিক্রি করে টাকা কনভার্ট করতে পারে। এটার মানে হচ্ছে যে, যেমন ধরেন যে একটা বছরে হিসাব করতে পারলে তারা 1 লাখ টাকাকে মোটামুটি আমরা যদি বলি 4 বার ব্যবহার করতে পারে। সেই তুলনায় যেমন ধরেন যে স্কোয়ারের ক্ষেত্রেও 100 দিনের উপরে লাগে। এটা ছাড়া বাকি অন্যান্য যে কোম্পানিগুলো আছে তাদের 200 দিন লাগে একটা কাঁচামাল কিনে আনে ওষুধ বানায় বিক্রি করে টাকা ক্যাশ করতে। এটা হচ্ছে যে প্রতিটা ব্যবসার আরেক প্রকার সূত্র। মানে ধরেন যে আপনি 2 টাকা লাভ করেন, প্রতিদিন আপনার দোকান থেকে 1 কিলো করে আপনি চিনি বিক্রি করেন। এখন আপনি যখন 3 টাকা লাভ করতে চাচ্ছেন তখন আপনার 1 সপ্তাহে 1 কেজি বিক্রি হয়, তাহলে কোনটাতে আপনার লাভ? 7 দিনে 7 কেজি বিক্রি করলে 7 টাকা লাভ হইতো। আর আপনি দাম 1 টাকা বাড়ানোর কারণে আপনার বিক্রি হচ্ছে মাত্র 7 দিনে 1 কেজি। তো সেম ইবনে সিনার সুবিধা হচ্ছে এই জায়গায়, এদের ক্যাশ কনভার্সন সাইকেলটা খুবই ছোট। মাত্র 70 দিনে এরা টাকা ক্যাশ করতে পারে। মানে যেই টাকা কিনলো, কাঁচামাল কিনে ওষুধ বানায় বিক্রি করে সেই বিক্রির টাকা ক্যাশ করতে তার 70 দিন লাগে। স্কয়ার ফার্মেরও আগে ছিল 2020-21-এর দিকে, তারাও 70-80 দিনে পারতো। তো এখন যে কোনো কারণবশত তাদের সার্কেলটা ভিন্ন। বাকি অন্য যতগুলো আছে, জেনেটা বলেন, একমি ল্যাব বলেন, সবারই অনেক দীর্ঘ সময় লাগে একটা কাঁচামাল কিনে ওষুধ বানায় বিক্রি করে টাকাটা মার্কেট থেকে উঠাইতে। তো এই জন্য আমরা বলি যে যেহেতু এই দুইটার আরও এটাও 15%-এর উপরে আছে, ক্যাশ কনভার্সন সাইকেলটাও ভালো। আর ইবনে সিনারও আরও তারা 2টা সাবসিডারি কোম্পানি আছে। তো আপনি এই দুইটাকে মোটামুটি বাংলাদেশের বাজারে যে কোম্পানি আছে শেয়ার বাজারে, তার তুলনায় আপনি ওষুধ সেক্টরের জন্য এই দুইটাকে আপনি নিতে পারেন। আপনার খুশি আপনি অন্যগুলোও চাইলে নিতে পারেন। এরপরে যেটা হচ্ছে যে আমাদের রেকিট বেনকাইজার, এটাও ইন্টারন্যাশনাল কোম্পানি। তবে এটার ক্ষেত্রে যেটা করোনা ভাইরাসের সময় আমরা সবাই জানি, সবাই আমরা কি করেছি যে পার্সোনাল কেয়ার জিনিসগুলো বেশি ব্যবহার করেছি। তো তখন তাদের বিক্রিটা বেশি ছিল, সেই তুলনায় এখন তাদের রেভিনিউটা কিছুটা কম। কারণ ওভারঅল বাংলাদেশের মানুষের আপনি জানেন আর্থিক অবস্থাই ভালো না। তো সেক্ষেত্রে অত হাইজিন মানুষ কেনার মতো ক্ষমতা কিন্তু কম। তারপরে ওভারঅল যদি আমরা দেখি তার আরও অনেক বেশি, কিন্তু এরও শেয়ার সংখ্যা কম, যেহেতু 10% মাত্র বাজারে ছাড়ছে। তবে আপনি যদি মেরিকো এবং রেকিট বেঞ্জারের ক্ষেত্রে আপনি বলেন যে ভাই কোনটা কিনবো, আমরা বলবো যে আপনি মেরিকো কিনেন এটার চাইতে। আর দুইটা তো বিনিয়োগ করতে চাইলে আপনি করেন, সমস্যা কিন্তু নাই। এরপরে বিদ্যুৎ সেক্টরে অনেকগুলা কোম্পানি আছে। তো এর মধ্যে ইউনাইটেড পাওয়ার যেটা আছে, তো এটার ক্ষেত্রে আরও এটাও যদি আমরা দেখি, এবং তাদের যতগুলা বিদ্যুৎ কেন্দ্র আছে প্রায় 2038 সাল পর্যন্ত মোটামুটি চুক্তি আছে। তো এর জন্য আপনি নিশ্চিন্তে 5-10 বছরের জন্য বিনিয়োগ করতে পারেন, আপনার জন্য খারাপের কিছু কিন্তু না। এরপরে আমরা যদি চলে আসি, সেটা হচ্ছে যে আমরা মোবিল যমুনা যেটা বললাম, তো এইটা এই কোম্পানিরও প্রায় 3-4টার মতো তারা সাবসিডারি কোম্পানি তৈরি করছে। যদিও এদের মূলত দুইটা নিয়ে তারা ব্যবসা করে, একটা হচ্ছে যে মোবিল ইন্টারন্যাশনাল ব্র্যান্ডটা নিয়ে, আর একটা হচ্ছে যে ওমেরা। এই ওমেরা সিলিন্ডার তারা তৈরি করে, গ্যাস সিলিন্ডার যেগুলো বাসা বাড়িতে ব্যবহৃত হয়, এগুলো সিলিন্ডার তৈরি করে, গ্যাস তারা সাপ্লাই দেয়। এই এদের যদি আমরা দেখি যে গত কালকে সম্ভবত তাদের কি ছিল, আয়ের রিপোর্টটা গত 3 মাসে খারাপ করছে, ওই জন্য কিছুটা দাম কমছে। আমরা আপনাদেরকে একটা কথাই বলছি, দীর্ঘমেয়াদে যখন আপনি বিনিয়োগ করবেন তখন আপনি বাৎসরিক ইপিএসটা দেখবেন, কোয়ার্টারলি ইপিএস দেখে সিদ্ধান্ত নেবেন না। এক কোয়ার্টারে সে খারাপ করতেই পারে, তাতে কিচ্ছু আসে যায় না। আপনি এটার সাথে থাকেন, দেখবেন যে এটা আপনাকে সেই পরিমাণ বেনিফিট দিবে। এরপরে চলে আসি আপনারা যে এই অলিম্পিক যেটা আছে, মোটামুটি তার যদি গত 10 বছরও আমরা দেখি গ্রোথ লেভেল অনেক ভালো। তো তার মূল ব্যবসা ছিল আগে ব্যাটারি ড্রাই সেলগুলা, এখন এই ব্যবসা থেকে তার রেভিনিউটা সবচেয়ে কম। এখন তার মোট রেভিনিউ আসতেছে বিস্কুট, কেক, আইসক্রিম এবং চকলেটের জন্য তারা ইনভেস্ট করছে। আর এই কোম্পানিটা এত পরিমাণ গত 5 বছরে জমি কিনছে ফ্যাক্টরির জন্য, সেটা নিয়ে হিসাব করলে অসংখ্য।
তো আপনি চাইলে এটার সাথেও থাকতে পারেন, মোটামুটি আরও এটাও 15%-এর উপরে আছে, বাকিটা এখন আপনার হিসাব যে কোন সময় কিনবেন। এরপরে বার্জার পেইন্ট, এটাও ইন্ডিয়ান কোম্পানি, তবে আমরা যেটা বললাম সর্বনিম্ন দামে যখন থাকবে আপনি অবশ্যই নিতে পারেন, এখানে ঝুঁকির কিছুই নেই। আর যেটা হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল, এখন সমস্যা যেটা হচ্ছে যে নতুন নির্বাচিত সরকার যে আসবে তার ভারতের সাথে সম্পর্কটা কি হবে, এটার উপর এই কোম্পানির ভবিষ্যৎ নির্ভর করে। আগের আওয়ামী লীগ সরকার ছিল, এই সরকারি যে সাবমেরিন কেবল এটার চাইতে তারা ভারত থেকে আমদানি বেশি করতো, লাভ কম ছিল। তো এই যে তত্ত্বাবধায়ক আসার পরে ওই যে ব্যবহারটা ভারত থেকে আমদানি করতো সেটা তারা এইখান থেকে পোষাচ্ছে, তো এই জন্য এর লাভটা গত 1-1.5 বছরে বেশি। এখন এটা কতদিন থাকবে এটা হচ্ছে, তাই এই শেয়ারটাতে আপনি দীর্ঘমেয়াদী চিন্তা না করে স্বল্প 1-1.5 বছরের জন্য আপনি দেখেন যে নতুন নির্বাচিত সরকারের ভারতের সাথে রাজনীতিটা কেমন। যদি তারা আগের জায়গায় ফেরত যায় তাহলে এটা আপনাকে লস দিবে, লাভ দিতে পারবে না, কিন্তু যদি এটা ধরে রাখে তাহলে এটা আরো দ্বিগুণ লাভ দিবে। তার মানে এইটা একটা আপনি স্বল্প মেয়াদী টার্গেট হিসাবে রাখতে পারেন। সর্বশেষ যেটা হচ্ছে যে আমাদের এই যে লাফাস সিমেন্ট, এদের ক্ষেত্রে মূলত সিমেন্টের পাশাপাশি তারা ভারতে 2টা কোম্পানি তৈরি করছে মিজোরামে। এদের মূল কাহিনীটা হচ্ছে যে আসলে সিমেন্ট তৈরি করতে কি লাগে, লাইম, যেটাকে এক প্রকারের চুন জাতীয় জিনিস লাগে যেগুলা খনি থেকে নিতে হয়। তো তারা ভারতে 2টা অলরেডি কোম্পানি আছে, তো একটা সিমেন্ট তৈরি করার যত র মেটেরিয়াল দরকার, কাঁচামাল দরকার, তারা ওই 2টা কোম্পানির মাধ্যমে কম দামে নিয়ে আসতে পারে, যেটা বাংলাদেশের অন্য কোম্পানিগুলো পারে না। তো এই জন্য ওভারঅল অর্থে সিমেন্টের কস্টিং তাদের ক্ষেত্রে কম, যেহেতু তারা বাই প্রোডাক্টগুলো নিজেরাই নিয়ে আসতে পারে। তো এই জন্য, আর পাশাপাশি গত কয়েকদিন যাবৎ কনফিডেন্স সিমেন্ট যেটা আছে, যদিও এটা তাদের একটাই ফ্যাক্টরি ছিল, এখন তারা সম্ভবত ঢাকার নারায়ণগঞ্জে আরেকটা ফ্যাক্টরি চালু করেছে। এখন এই সিমেন্ট সেক্টরটা আমরা বলছি যে নির্ভর করবে নির্বাচিত সরকারের মহা প্রজেক্টের উপর। প্রজেক্ট যদি ভালো হয় গ্রোথ বৃদ্ধি পাবে। তো এইটা একটু মাথায় রাখতে হবে যে কনফিডেন্স সিমেন্টে আপনি বিনিয়োগ করার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আগামী সরকার করবেটা কি। আর বাকি অন্য যেই কোম্পানিগুলোর কথা বললাম এগুলো সরকার কোন দিকে গেল আমাদের দেখার বিষয় না, এটা যদি আপনার রাষ্ট্রপতি হোক, দলীয় হোক, আর সেনাবাহিনী সরকার আসুক, এগুলা চলবেই চলবে, এগুলা লাগবেই লাগবে। এইগুলা আপনি কি করবেন, এইগুলার অ্যানুয়াল রিপোর্টগুলো একটু দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন যতটুকু পারা যায়। আর ব্যাংকিং খাতের গুলা পার্সোনালি যারা ধরেন যে সুদের সাথে থাকতে চান না, তারপর আমরা বলতে পারবো যে আপনি যদি ট্রেডিং করতে চান সবচেয়ে বেস্ট হচ্ছে ব্যাংকিং এর ভালো কোয়ালিটির ব্যাংকগুলোর মধ্যে আপনি ট্রেডিং করতে পারেন। মোটামুটি বর্তমানে দেখবেন যে সবগুলা কোম্পানি প্রায় 20, 25, 30, 50% পর্যন্ত লাভ দিচ্ছে, সেটা আপনি বিক্রি করে বের হয়ে যেতে পারেন। আর যেমন ধরেন যে সিটি ব্যাংক আছে, ইবিএল আছে, প্রাইম আছে, পুবালি আছে, উত্তরা আছে। আর যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান আপনি চোখ বন্ধ করে এগুলোকে বিনিয়োগ করতে পারেন। প্রতিটারই মোটামুটি যদি আমরা বলি এদের ভালো, আর ওইটাও ভালো আছে, গ্রাহক সংখ্যাও ভালো, গত 10 বছরে অ্যাভারেজটাও ভালো। এখানে আপনি ট্রেডিং এর জন্য টাকা দিলেও যদি দামটা কমে আপনার টেনশন নাই, আপনার টাকা জিরো হবে না। তো এইটা ব্যাংকিং সেক্টরটা আপনার পছন্দের উপর থাকবে, আপনি যদি চান তাইলে আপনি চাইতে পারেন। বাকি যেটা মিউচুয়াল ফান্ড আছে, ইন্স্যুরেন্স আছে, ওগুলো আপনার না যাওয়াই ভালো, ওগুলো আপনি টোটালি